ওকে তো আমি বলিনি যে আমি একজন ভ্যাম্পায়ার। মানুষ শিকার করে তৃষ্ণা মেটানোই আমার অভ্যাস। যখন আমায় পাগল করার তেষ্টা পায় তখন আমার জ্ঞান থাকে না, ন্যায় অন্যায় সব গুলিয়ে যায়, চোখের নজর ঘোলাটে হয়ে যায়, মাথার ভেতরে 50টা পাগলা ঘোড়া ছুটতে থাকে। তখন লজিক টজিক কোনো কাজ করে না। আমার সামনে কে আছে সেটা খতিয়ে দেখার মতো অবস্থা থাকে না। শুধু একটা মানুষ পেলেই হলো, একটা মানুষ। বাবা, তোমার হাতটা কি গরম, ঠোঁটটা কি গরম। তোমার নিশ্চয়ই জ্বর হয়েছে। মা বলে জ্বর হলে গা গরম হয়। কই দেখি দেখি, কপালটা দেখি। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য অনিশ দেবের লেখা উজ্জ্বল অন্ধকার। গল্পের প্রধান চরিত্রে বাবলি, গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প অনিশ দেবের লেখা উজ্জ্বল অন্ধকার। আমি চাইনি ফুটফুটে মেয়েটা আমার কাছে আসুক, কিন্তু ও আবার এলো। প্রথমবার হঠাৎ যখন ও এসে পড়েছিল তখনই ওকে বারণ করে দিয়েছিলাম। বলেছিলাম, এই এখানে তুমি আর এসো না। কেন আসবো না কেন? না মানে এইরকম একটা ভাঙাচোরা পুরো বাড়ি, এখানে সাপখোপ থাকতে পারে, কাঁকড়া বিছেও থাকতে পারে, মানে বিপদ হতে পারে। কিসের বিপদ? বাচ্চাদের নিয়ে এই এক মুশকিল, খালি প্রশ্ন করে, বুঝতে চায় না। কিন্তু কথাটা কি আমি ঠিক বললাম? মোটেই না, কারণ ওকে আমি বিপদের ধরনগুলো ঠিকঠাকভাবে বুঝিয়ে বলিনি। ওকে তো আমি বলিনি যে আমি একজন ভ্যাম্পায়ার। মানুষ শিকার করে তৃষ্ণা মেটানোই আমার অভ্যাস। যখন আমায় পাগল করার তেষ্টা পায় তখন আমার জ্ঞান থাকে না, ন্যায় অন্যায় সব গুলিয়ে যায়, চোখের নজর ঘোলাটে হয়ে যায়, মাথার ভেতরে 50টা পাগলা ঘোড়া ছুটতে থাকে। তখন লজিক টজিক কোনো কাজ করে না। আমার সামনে কে আছে সেটা খতিয়ে দেখার মতো অবস্থা থাকে না। শুধু একটা মানুষ পেলেই হলো, একটা মানুষ। মেয়েটার নাম বাবলি, ভালো নাম চন্দ্রমালা। ক্লাস 3-তে পড়ে। বাবলি আমাকে ওদের বাড়ির সাতকাহন শুনিয়ে দিয়েছে, ওর নিজের কথা, ওর বাবার কথা, মায়ের কথা এবং দাদার কথা সব। এত বকবক করতে পারে মেয়েটা। ওর প্রশ্নের উত্তরে আমি বললাম, সব বিপদের কথা তুমি এখন বুঝবে না, বড় হলে বুঝবে। কিন্তু সাপ আর কাঁকড়া বিছের ভয়টাও তো মিথ্যে নয়। ওরা সব ভাঙাচোরা ইঁটের পাঁজার ফাঁক করে লুকিয়ে থাকে। তাছাড়া এই বাড়িটার সব জায়গায় আগাছার জঙ্গল গজিয়ে গেছে, তার আড়ালেও তো ওরা থাকতে পারে। তাহলে তো তোমারও বিপদ। না, এই কটকট করে কথা বলা পুতুলটার সঙ্গে আমি পেরে উঠব না। ও বাবলি, তোমার সঙ্গে আমি তর্কে পারবো না। তারপর ওকে কাছে টেনে নিলাম, আদর করে গাল টিপে সেই গালে একটা চুমু খেলাম। বাবলি বলে উঠল, বাবা, তোমার হাতটা কি গরম, ঠোঁটটা কি গরম। তোমার নিশ্চয়ই জ্বর হয়েছে। মা বলে জ্বর হলে গা গরম হয়। কই দেখি দেখি, কপালটা দেখি। আমি ওকে বাঁধা দিয়ে ওঠার আগেই মেয়েটা আমার কপালে হাতটা চেপে ধরল এবং চোখ বড় বড় করে আঁতকে উঠে বলল, ও মা, তোমার তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে বাপিকে বলছি ডাক্তার কাকুকে খবর দিতে। আরে না না, ওসব কিছু করতে হবে না।
আজ রাতেই জ্বর সব সেরে যাবে। আগে তুমি একটু স্থির হয়ে বসো তো। বাবলিকে জোর করে বিছানায় আমার পাশে বসালাম। না, মেয়েটা মিথ্যে বলেনি। পরশু বিকাল থেকেই আমার ধুম জ্বর এসেছে। তখন আমি হাইওয়ে দিয়ে বাসে করে যাচ্ছিলাম। যখন বুঝলাম আর সোজা হয়ে বসে থাকতে পারছি না, তখনই পায়ের কাছ থেকে সুটকেসটা নিয়ে বাস থেকে নেমে পড়েছি। আকাশ মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যের অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। রাস্তার একদিকে বৃষ্টি ভেজা ধানক্ষেত, আর একদিকে কয়েকটা ঘরবাড়ি আর কাঁচা রাস্তা। সেই রাস্তার দুধারে বড় বড় ঝাঁকড়া গাছ। পায়ে পায়ে একটা টিনের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। এটা কখনো বোধহয় একটা দোকান ছিল, এখন আর নেই। শুধু পড়ে আছে ভেঙে ধসে যাওয়া একটা পাতা উনুন আর বাঁশের ফালি দিয়ে তৈরি একটা বেঞ্চি। সেটারও অবস্থা খুবই খারাপ। তবে সেই বেঞ্চিতে কালো রঙের বুড়ো মতন একটা লোক বসে আছে আর বিড়ি টানছে। সুটকেসটা মাটিতে রেখে আমি দাঁড়িয়ে রইলুম। বুড়ো মানুষটার দিকে এক পলক তাকিয়ে ওর বয়সের কথা ভাবছিলাম। কত হবে, বড়জোর 72 কি 73। আর আমার বয়সটা খুব কম করে 110 কি 12 হবে। অথচ দেখে মনে হবে 35 কি 36। বয়স আমার শরীরে কখনো কোনো ছাপ ফেলতে পারেনি, না বাইরে না ভেতরে। আমি অনেক ভ্যাম্পায়ারকে দেখেছি 500 কি 600 বছর ধরে দিব্যি বেঁচে আছে, কিন্তু আমি জানি সেটা আসলে মরে বেঁচে থাকা। ভ্যাম্পায়ারদের অসুখ বিসুখের একমাত্র চিকিৎসা অপেক্ষা। কারণ মানুষের ওষুধপত্র ভ্যাম্পায়ারদের উপরে কাজ করে না। তাই আমাকে এখন শুধু অপেক্ষা করতে হবে। কখনো একটা নিরিবিলি জায়গায় লুকিয়ে জ্বরটা চলে যাওয়ার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করতে হবে। জ্বরে আমার শরীরটা কাঁপছিল, মনে হচ্ছিল এই বুঝি টলে পড়ে যাব। একটা আস্তানা দরকার, এক্ষুনি দরকার। উল্টো দিকে 2-3টে দোকানের চালাঘর, চায়ের দোকান আর পানবিড়ির দোকান। তবে এই একঘেয়ে বৃষ্টিতে সেই রকম লোকজন নেই। আমি বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করলুম, ও মশাই শুনছেন? এখানে কোনো পুরনো বাড়ি টাড়ি আছে, মানে ভাঙাচোরা, কেউ থাকে না এমন? বুড়োটা অবাক হয়ে আমার দিকে তাকালো। ওর কালো চামড়ায় অসংখ্য ভাঁজ, নিচের ঠোঁটটা ঝুলে পড়েছে, ভেতরের হলদেটে এবড়ো খেবড়ো দাঁত দেখা যাচ্ছে। আমি আর দেরি করলাম না, পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে ওর দিকে এগিয়ে দিলাম। আসলে আমি কলকাতা সরকারি অফিস থেকে আসছি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হেরিটেজ বাড়ির খোঁজ করছি। তাই পুরনো ধসে পড়া বাড়ি। আমার মুখে এতগুলো ইংরেজি শব্দ শুনে বুড়োটা মনে হয় বেশ ঘাবড়ে গেল। কাল্পনিক কিছু একটা খাওয়ার ঢঙে মুখ খোলা ও বন্ধ করলো। তারপর বলল, আছে না আবার, খুব আছে। মজুমদার বাড়ি সরকারকে সেই কোন কালে দানপত্র করে গেছে। আমার তখন পোলাপান বয়স। এখন সে বাড়ি মাটি আর ভুসি, পেঁচা আর বাদুড়েরা থাকে। মনুষ্যার লম্বা লম্বা পাওনাও থাকতে পারে। আচ্ছা, বাড়িটা আমাকে দেখিয়ে দিতে পারেন? আবার একটা 50 টাকার নোট বার করতেই সঙ্গে সঙ্গে হলদেটে দাঁত বের করে একগাল হাসি। দুটো 50 টাকার নোটই ওর ধুতির গেজেতে উদাও হয়ে গেল পলকের মধ্যে। এইভাবে টাকা দিয়ে কাজ হাসিল করতে আমার মোটে ভালো লাগে না, কিন্তু কি করব, এমার্জেন্সি। তাছাড়া এই টাকাগুলো তো আর আমার নয়, যারা আমাকে রক্ত দিয়েছে তার বিনিময়ে যাদের আমি মুক্তির স্বাধীনতা দিয়েছি। টাকাগুলো ওদের পকেট থেকেই নেওয়া। মুক্তির পর তো টাকাগুলো ওদের কোনো কাজে লাগতো না, তাই আমি নিয়েছি মুক্তিপণ হিসাবে। গ্রামের কাদা প্যাচ প্যাচে পথ ধরে আমি হেঁটে চললাম।
তারপর এক সময় এসে পৌঁছালাম এক নতুন আস্তানায়। পুরোকে বললাম আমি বাড়িটা ইন্সপেকশন করেই চলে যাব, তারপর থেকেই আমি এইখানে। এক জায়গা থেকে আর এক জায়গায় চলে বেড়াই ভবঘুরের মতো। সঙ্গে থাকে একটা সুটকেস। সুটকেসটা বয়ে বেড়াতে আমার একটুও কষ্ট হয় না, কারণ আমাদের শরীরে শক্তি বা ক্ষমতার কোনোটাই মানুষ কল্পনা করতে পারে না। এমনিতে আমরা মানুষের মতো সাধারণ খাবার খেয়ে বেঁচে থাকি বটে, শুধু মাঝে মাঝে যখন তেষ্টা পায় তখনই অমানুষ হয়ে যাই। এরকমটা হয় মাসে 2-3 বার। তবে কখন সেই তেষ্টার ঝোঁকটা আসবে সেটা আগে থেকে বোঝা যায় না। এই ঝোঁকটা এলে আমার গলা শুকিয়ে আসে, বুকের ভেতরটা কাঠ হয়ে যায়, মাথার ভেতরে 50টা পাগলা ঘোড়া দৌড়তে থাকে। সেই তেষ্টা যদি 48 ঘন্টার মধ্যে না মেটে তাহলে সব শেষ, ভ্যাম্পায়ার জীবনের ফুল স্টপ। প্রথম প্রথম এই স্বাভাবিক জীবনটাকে আমি মেনে নিতে পারিনি, কিন্তু তারপর ধীরে ধীরে এই জীবনটাকে যে শুধু মেনে নিয়েছি তা নয়, ভালোবেসেও ফেলেছি। অমানুষের জীবন নিয়ে মানুষের মাঝে আমি চলে ফিরে বেড়াই, উদ্দেশ্যহীন, অর্থহীন, একা। মাঝে মাঝে মনে হয় শেষ করে দিই এই জীবন, কিন্তু পারি না। আমার ভেতর থেকে অমানুষ সত্তাটা ডুকরে কেঁদে উঠে বলে, আহা, ক্ষতি কি আমি বেঁচে থাকলে? কিন্তু আমার এ জীবন শেষ করাও তো সহজ নয়। হয় ধারালো কাঠের গজাল ঢুকিয়ে দিতে হবে আমার হৃৎপিণ্ডে, নয় রূপোর বুলেট দিয়ে বুক এফোর ওফোর করতে হবে। এছাড়া আর একটাই পথ, তেষ্টা না মিটিয়ে 48 ঘন্টা পার করে দেওয়া। সেটা কি নিজে নিজে কখনো পারা যায়? কখনো না। ভাঙা বাড়িটাতে আমি গুছিয়ে বসলাম। পুরনো ইট আর ভাঙা পাথর দিয়ে একটা তক্তপোষ মতন তৈরি করে নিলাম। তার ওপর কম্বল আর চাদর পেতে মোটামুটি একটা বিছানা তৈরি হয়ে গেল। সুটকেসটা থেকে হাওয়া ভরা বালিশ বের করে ফুঁ দিয়ে ফুলিয়ে নিলাম। মানুষের মতন আমার অনেক ফুঁ দিতে হয় না, একটা লম্বা ফুঁতেই কাজ হয়ে যায়। বিছানা বালিশ তৈরি হলে জুতো জোড়া খুলে টান টান হয়ে শুয়ে পড়লাম। মনে মনে চাইছিলাম আমার জ্বরটা যেন তাড়াতাড়ি চলে যায়। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। টের পেলাম মাথা বেশ ভার, তার সঙ্গে খিদেও পাচ্ছে। সুটকেসটা থেকে পলিথিনে মোড়া স্টোভ, জলের জ্যারিকেন, কেরোসিনের ছোট্ট জ্যারিকেন আগে থেকেই বের করে রেখেছিলাম। 2টো প্যাকেট থেকে চাল আর ডাল বের করলাম। চাল আর ডালের প্যাকেট আমার সবসময় কেনা থাকে। ঘুরে বেড়ানোই যার জীবন, তার আর উপায় বা কি? অন্ধকারে দেখতে আমার কোনো অসুবিধা হয় না, তাই অন্ধকারে দিব্যি স্টোভ জ্বালিয়ে ডাল মিশিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম। তারপরেই চুপচাপ বসে রইলাম, স্টোভের নীল আগুনের শিখার দিকে তাকিয়ে নিজের অর্থহীন জীবনের কথা ভাবতে লাগলাম। এক সময় খাওয়া দাওয়া সেরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম আমার পরের দিন ভাঙল বিকালে, মানুষের গন্ধে আর পায়ের শব্দে। আমি সঙ্গে সঙ্গে ভাঙা ঘরটার অন্ধকার কোণে লুকিয়ে পড়লাম। কেউ যেন আমাকে দেখতে না পায়, কেউ যেন আমাকে খুঁজে না পায়। আর যদি খুঁজে পায় তাহলে আমারও হয়তো আর কোনো উপায় থাকবে না। আমার এই আস্তানার কথা গোপন রাখার জন্য আমাকে খারাপ কাজ করতেই হবে। দিব্যি লুকিয়েছিলাম, কিন্তু কিভাবে যেন বাচ্চা মেয়েটা ঘরের দরজার কাছে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। স্টোভ আর হাঁড়ি কুড়ির দিকে একবার তাকিয়ে চোখ ফেরালো আমার দিকে। আবছা অন্ধকারেও মেয়েটা ঠিক দেখতে পেল আমাকে। অনেকটা দিদিমণি দিদিমণি গলায় জিজ্ঞাসা করলো, তুমি বুঝি আমার সাথে লুকোচুরি খেলছো? ওর গায়ে বিকেলের আলো পড়েছিল, আর ওর গা থেকেও বোধহয় এক অদ্ভুত আলো বেরোচ্ছিল। এইরকম আলো আমি আগে কখনো দেখিনি। তুমি কি কারোর সঙ্গে লুকোচুরি খেলছো? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে।
বলে হাসলাম। আর লুকোনোর কোনো মানে হয় না, তাই বিছানায় গিয়ে বসে পড়লাম। তাছাড়া জ্বরটার জন্য দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। ও বলল, আমার নাম বাবলি, ভালো নাম চন্দ্রমালা। তোমার নাম কি? আমার নাম আমার নাম বহুকাল আগের ব্যাপার হলেও নামটা আমার আজও বেশ মনে আছে। হ্যাঁ, আমার নাম প্রত্যুষ প্রসন্ন। নামটা শোনা মাত্রই বাবলির সে কি হাসি, হেসে হেসে প্রায় লুটিয়ে পড়ে আর কি। বাবা, কি খটোমটো নাম! এ নাম আমি বলতে পারবো না। 100 বছরের পুরানো নাম তো এরকমই হবে। ওর কথা শুনে আমি প্রায় হেসেই ফেললাম। তুমি আমাকে বন্ধু বলে ডাকো। আমি বাবলিকে দেখছিলাম আর ভাবছিলাম, ওহ, কতদিন পরে আমি অন্তর থেকে হাসলাম। মেয়েটার বয়স 8 কি 9 বছর, চোখ দুটো টানা টানা, ফর্সা, ফুটফুটে, গায়ে একটা গোলাপি ফ্রক, পায়ে নীল রঙের হাওয়াই চটি। বাবলির চুল দুপাশে দুটো হর্সটেইল করে বাঁধা, তাতে লাল রঙের ফুল বসানো হেয়ার ব্যান্ড। ওকে মুগ্ধ হয়ে দেখছিলাম আর আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। তুমি এখানে কি করছিলে বললে না তো? আমার শরীর খারাপ তো, তাই এখানে নিলিবিলিতে বিশ্রাম নিচ্ছি। কিন্তু তুমি এখানে কেন এলে? আমি তো রোজ বিকেলে বন্ধুদের সঙ্গে এখানে লুকোচুরি খেলতে আসি। বাইরে দিয়ে যাওয়ার সময় মনে হলো যেন ভেতর থেকে একটা আওয়াজ পেলাম, তাই ভাবলাম দেখি তো ভিতরে পাপ্পু, বিনি, মনিরা কেউ আছে নাকি। তারপর ঢুকেই অমনি আমাকে দেখতে পেয়ে গেলে। বাবলির কথার খেই ধরে আমি বললাম, আর সেই সঙ্গে নতুন একজন বন্ধুও পেয়ে গেলে। মেয়েটা আরো অনেক কথা বলতে লাগলো। ওর কথা স্রোত যেন থামতেই চায় না। আমি ভয় পাচ্ছিলাম ওর দাদা কিংবা মা বাবা ওকে খুঁজতে খুঁজতে আবার এখানে চলে আসে। বাবলি আমার একপাশে এসে বসলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বাবা, যাও লক্ষ্মী মেয়ে আমার, যাও যাও, তোমার দেরি হয়ে যাবে, যাও যাও মা যাও। কি ভেবে ও উঠে দাঁড়ালো। আমিও ওর সঙ্গে উঠে দাঁড়ালুম। ঘুম থেকে উঠেই দেখছি মেঘ কেটে গেছে। আকাশের নীল রং, ভাঙাচোরা বাড়ির ফাঁক ফোঁকর দিয়ে কয়েকটা গাছ চোখে পড়ছিল। সেখান থেকেই বোধহয় পাখির ডাক ভেসে আসছে। বাপলিকে বললাম, আমার কথা কাউকে বলো না কিন্তু। কেন বলবো না কেন? আমার তো ভীষণ জ্বর। এই জ্বরের মধ্যে লোকজন আমাকে দেখতে এলে আমার খুব কষ্ট হবে। তুমি কি তা চাও বলো? না, চাই না। আমি কাউকে তোমার কথা বলবো না। বাহ, এই তো গুড গার্ল, খুব ভালো মেয়ে তুমি। আসি বন্ধু, আবার আসবো। বলে ও চলে গেল। কিন্তু কি আশ্চর্য, ও আমার মনের মধ্যে থেকে গেল। ওকে আমি এখানে আসতে বারণ করেছি, কিন্তু ওর সঙ্গে দেখা আর হবে না এই ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল। বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। টের পাচ্ছিলাম আমার জ্বরটা ক্রমশ বাড়ছে। ঘুম যখন ভাঙল তখন বেশ রাত। ঘরের ভাঙা জানলা দিয়ে পাশের একটা হলঘর দেখা যাচ্ছে। সেই হলঘরের ফাঁকা ছাদের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এক টুকরো আকাশ। হাত ঘড়ির দিকে তাকালাম, রাত প্রায় 1টা। বেশ খিদে পাচ্ছিল, তাই কোনো রকমে উঠে রান্না বান্না শুরু করলাম। খাওয়া দাওয়ার পর কি খেয়াল হতে সুটকেসটা খুললাম। জামা কাপড়ের নিচে একটা ফোলিও ব্যাগ ছিল, সেটা বার করে তার ভেতর থেকে জরাজীর্ণ বাদামি খামটা বের করে নিলাম। সেই খামের ভেতর থেকে বেরোলো একটা বিবর্ণ ফটোগ্রাফ। সময়ের রসায়নে সাদা কালো ছবিটা সিপিয়া রঙের হয়ে গেছে, কিন্তু আমি ছোটবেলার সেই আমিটাকে বেশ চিনতে পারছি। বাবার সঙ্গে ময়দানে বেড়াতে গিয়েছিলাম, তখন এক সাহেব ফটোগ্রাফার আমার এই ছবিটা তুলে দিয়েছিল। কিন্তু এই ঝাপসা ছবিতেও বোঝা যাচ্ছে আমি কিরকম ফুটফুটে ছিলাম, বাপলির মতো। এখন যদি ও আমায় দেখতো তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে যেত। ভাবতো
এত অন্ধকারের মধ্যে আমি কেমন করে ফটোটা দেখতে পাচ্ছি। মনের মধ্যে একটা আবেগ তৈরি হচ্ছিল, যার নাম বা পরিচয় আমি জানি না। এইরকম একটা আবেগ যে আমার মনের মধ্যে, সেটা আমি কখনো বুঝতেই পারিনি। ভাবতে ভাবতে মনে পড়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর রাতটার কথা। বাবা মায়ের সঙ্গে গাজনের মেলা দেখতে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। তখন সন্ধে হয়ে এসেছিল। একটা লোক আমাকে মেলার ভিড়ের মধ্যে হাত ধরে হির হির করে টানতে টানতে কোথায় যেন নিয়ে চলল। সারা গা থেকে বিড়ি আর গাঁজার গন্ধ বেরোচ্ছিল। লোকটার গায়ে যেন অসম্ভব জোর, সেটা ভালো মতোই টের পেয়েছিলাম। ও এমনভাবে আমার হাতের ডানা খামচে ধরেছিল যেন হাতটা কন কন করছিল। আমাকে ভয় দেখিয়ে লোকটা হিন্দিতে বলেছিল, চেঁচালেই আমার গলা টিপে ফেঁড়ে ফেলবে। আমি চেঁচাবো কি? আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। মেলার মাঠের একদিকে হালকা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা পুরনো শিব মন্দির। লোকটা আমাকে সেই মন্দিরের পিছনে নিয়ে গেল। মন্দিরের প্রদীপটা জ্বলছিল, ঘন্টা বাজছিল। লোকটা আমাকে শালপাতায় করে প্রসাদ এনে খাওয়ালো। প্রসাদটা খেয়েই আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেল। ঘুম ভাঙতেই নাকে এলো গাঁজা আর বিড়ির উৎকট গন্ধ। চারপাশে তাকিয়ে দেখি সব অন্ধকার, শুধু দুটো সবুজ চোখ জল জল করে চেয়ে আছে আমার দিকে। বন বেড়াল কি শেয়াল ভেবে আমি ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই হিন্দিতে যেন বলল, তারপর দুটো শক্তিশালী হাত আমাকে টেনে নিল। সবুজ চোখ দুটো যেন আমার কাছে আরো আরো এগিয়ে এলো। তারপর কানের নিচে ঠিক গলায় কি যেন একটা ফুটে গেল, অনেকটা ইঞ্জেকশনের সূচের মতো। তারপর মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। নেশার ঘোরের মতো ঘোর লেগে গেল যেন আমার। ভোরবেলা শিব মন্দিরের জঙ্গলের পিছনে বাবা আর মা আমাকে খুঁজে পেয়েছিল, কিন্তু তখন আর আমি আগের মতো ছিলাম না, পাল্টে গিয়েছিলাম। পাল্টে যাওয়া উপসর্গগুলো ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হতে লাগলো। যখন সেটা বিপজ্জনক মাত্রায় পৌঁছালো, তখন আমি বাড়ি ছেড়ে পালালাম। কিন্তু কোথায় যে পালাবো সেটা বুঝে উঠতে পারলাম না। তাই শেষ পর্যন্ত চিরপ্রতীক হয়ে গেলাম। ফটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি সেই বালক বয়সে ফিরে গেলাম। বাবলির সঙ্গে ছবির এই ছেলেটির বন্ধুত্ব হলে কি ভালোই না হতো। বহুদিন পর ভ্যাম্পায়ার জীবনের জন্য আক্ষেপ হলো আমার। টের পেলাম চোখের কোণে জল এসে গেছে। শেষ পর্যন্ত চাদর গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়লাম বটে, কিন্তু ঘুম এলো না। জ্বরের ঘোরে কল্পনার জগতে ভেসে চললাম। ভাসতে ভাসতে কখন যেন তন্দ্রা এসে গিয়েছিল, তারপর ঘুম, এবং তারপর স্বপ্ন। সেই স্বপ্নে আমি একটা ছোট্ট মেয়েকে দেখতে পেলাম, বাপলির মতো ফুটফুটে ফর্সা। পার্কের সবুজ ঘাসের ওপরে পাগলের মতো এলোমেলো ছোটাছুটি করছে, আর একটা বাচ্চা ছেলে তাকে তাড়া করে ছুঁতে চেষ্টা করছে। পরদিন বেশ বেলায় ঘুম ভাঙল। বৃষ্টির গন্ধ পেলুম। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখনো মেঘলা। টের পেলাম জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, মাথা তুলতেও বেশ কষ্ট হচ্ছে। আর তার সঙ্গে এমন একটা জিনিস টের পেলাম যে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তেষ্টা, আমার তেষ্টা পাচ্ছি, সেই ভয়ঙ্কর তেষ্টা। 48 ঘন্টার মধ্যে যে তেষ্টা না মেটাতে পারলে আমি শেষ হয়ে যাব। খিদে পাচ্ছিল, কিন্তু রান্না করার মতো অবস্থা নেই। হয়তো জ্বলন্ত স্টোভের ওপরেই মাথা ঘুরে পড়ে যাব। বিছানায় শুয়ে শুয়ে আমি বোধহয় বিড়বিড় করে পোলাপ বকছিলাম। হঠাৎই শুনতে পেলাম, কি ব্যাপার বন্ধু, বিড়বিড় করে কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। বাবলি? ওহ, ও যে কখন আসে কখন যায় কে জানে। ওকে বারণ করলেও কথা শোনে না, আর বারণ করতেও আমার কষ্ট হয়। আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে মেয়েটা। আজ সবুজ রঙের একটা ফ্রক পরেছে, তাতে ওকে গতকালের মতোই সুন্দর লাগছে। আমাকে চোখ খুলতে দেখেই ও বকুনি সুরে বলল, সে কখন থেকে ডাকছি,
আর তুমি কোনো সাড়া না দিয়ে চোখ বুজে বিড়বিড় করে কিসব বলে যাচ্ছ? আমি দেওয়ালের দিকে কিছুটা সরে গিয়ে ওকে বিছানায় বসার জায়গা করে দিলাম। জড়ানো গলায় কোনো রকমে বললাম, বসো, এখানে বসো। ও বসলো। ওর গলার দিকে আমার চোখ পড়ল। চট করে নজরটা সরিয়ে নিলাম। মেয়েটা হঠাৎই কোথা থেকে একটা থার্মোমিটার বের করলো কে জানে। সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও জ্বরটা মেপে দেখো। আমি জ্বর মাপলাম, 103। বাবলির দিকে কৃতজ্ঞতার চোখে তাকালাম। আমার সঙ্গে সবে গতকাল আলাপ হয়েছে, অথচ আমার জন্য এত ভাবছে মেয়েটা। ঠিক এই সময় আমার গা গুলিয়ে উঠল। জিভে টক স্বাদ। তেষ্টা মেটাতে না পারলে এই রকম হয়। বাবলিকে থার্মোমিটারটা ফিরিয়ে দিতে গিয়ে ওর গলার দিকে আবারও নজর গেল আমার। ফর্সা, তার উপরে হালকা গোলাপি আভা, আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। অমনি আমার বাঁ হাতটা মুখের মধ্যে পুড়ে দিয়ে একটা জোরালো কামড় বসালাম। যন্ত্রণায় শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। বাবলি চমকে উঠল। কি করছো বন্ধু? বলা উচিত ছিল নিজেকে শাস্তি দিচ্ছি, কিন্তু তার বদলে বললাম, আসলে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। কথাটা অবশ্য মিথ্যে নয়, আমার মাথার ভিতরে সত্যি সত্যি অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তুমি তাহলে রান্না করবে কি করে? সত্যিই রান্না করার মতো অবস্থা আমার আর নেই। তাছাড়া চালও তো ফুরিয়ে গেছে। অন্ধকার না হলে আমি দোকানে যাওয়ার ঝুঁকিও নিতে পারবো না। তাই ওকে বললাম, চিন্তা করো না, একটু পরে জ্বর কমবে, তখন একটু নুডলস সিদ্ধ করে খেয়ে নেব। কেন ভাত খাবে না কেন? জ্বরের মধ্যে ভাত খাওয়া তো ভালো নয়। মেয়েটা বিছানা থেকে উঠে পড়ল। তারপর আমার সুটকেসটা হাঁটকাতে লাগলো। দেখি কোথায় নুডলস? একটু পরেই ওর উচ্ছ্বাসের চিৎকার শোনা গেল। এই তো ম্যাগি। আমি তো ম্যাগি রান্না করতে পারি, খুব সোজা। দাঁড়াও, আমি তোমাকে ম্যাগি রান্না করে খাওয়াচ্ছি। না না বাবলি, থাক। কিন্তু কে শোনে কার কথা? ও ততক্ষণে ওর গৃহিণী পড়া শুরু করে দিয়েছে। প্রথমে দেশলাই নিয়ে স্টোভ জ্বাললো, হাঁড়িতে করে জল বসালো, ম্যাগির প্যাকেট ছিঁড়ে ভেতর থেকে শক্ত নুডলসের চাকাটাকে 4 টুকরো করলো। তারপর গরম জলে দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি কুনুইয়ের ভর দিয়ে মাথা উঁচু করে ওর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। কিন্তু একটু পরেই মাথার ভার আর বইতে পারলাম না, শুয়ে পড়লাম। চোখ মুখ কপাল সব জ্বালা করছিল। হঠাৎই শুনি বাবলি আমাকে আবার ডাকছে। বন্ধু, ও বন্ধু, উঠে বসো। কোনো রকমে চোখ খুললাম। ও আমাকে উঠে বসতে বলছে, ম্যাগি খেতে হবে। অতি কষ্টে উঠে বসলাম। বাবলি আমাকে ধরে কিছু শক্তি জোগালো। তারপর চামচে করে আমাকে ম্যাগি খাওয়াতে লাগলো। আমি ওকে দেখতে লাগলাম আর খেতে লাগলাম। আমার মায়ের কথা মনে পড়ছিল। খাওয়া শেষ হলে আবার শুয়ে পড়লাম। একবার মনে হলো বাবলিকে সব কথা খুলে বলি। তারপর বলি, ও যদি আমার কাছে আর না আসে। কিন্তু সে সাহস আর জুগিয়ে উঠতে পারলাম না। নিজের কাছে নিজেই হেরে গেলাম। ওর দিকে তাকিয়ে কথা বলতে গেলেও ওর গলার দিকে চোখ চলে যাচ্ছিল। তারপর অপরাধ বোধের একটা গ্লানি বুকের ভেতরটা ভাসিয়ে দিচ্ছিল। বাবলি উবু হয়ে বসে এটা সেটা নাড়াচাড়া করছিল। হঠাৎ বলল, তোমার তো চালই নেই দেখছি, শুধু 4টে দানা পড়ে আছে। হ্যাঁ, ফুরিয়ে গেছে, কিনতে হবে। কে কিনবে? তুমি? এই জ্বর নিয়ে তুমি কোথায় যাবে? আমাকে টাকা দাও, আমি কিনে নিয়ে আনছি। কথাটাও মোটেই মিথ্যে বলেনি। খাওয়া দাওয়ার পর জ্বরটা যেন আরো বেশি করে এসেছে। তার উপরে এই অপতেষ্টা। পাগলের মতো গলা খুঁজছি আমি, একটা সুন্দর নরম গলা, যে গলা থেকে প্রাণ শক্তি বয়ে আসবে আমার শরীরে। ছাতি ফাটা তেষ্টায় আমি মাথা এপার থেকে ওপার করতে লাগলাম। আর বাবলি ভাবল জ্বরে আমার অসহ্য কষ্ট হচ্ছে। বালিশের নিচ থেকে টাকা বের করে ওকে দিলাম।
চড়ানো গলায় বললাম, আজ আর চাল লাগবে না, কাল হলেও চলবে। টাকাটা নিয়ে বাবলি আমার ওপরে ঝুঁকে পড়ল, কপালে হাত বুলিয়ে দিতে লাগলো আর বারবার করে বলতে লাগলো, উফ, তোমার গা তো কি গরম, এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। আমার নাকে অদ্ভুত সব গন্ধ আসছিল। বৃষ্টি ভেজা গাছপালার গন্ধ, ভেজা ইটের গন্ধ আর রাবিশের গন্ধ, আর সবকিছু ছাপিয়ে বাবলির গন্ধ। আমার কপালেও ঠান্ডা হাত আমাকে আরাম দিচ্ছিল, আর একই সঙ্গে তেষ্টার কুমিরটা আমাকে বারবার হিংস্র কামড় বসাচ্ছিল হঠাৎই। কিন্তু হঠাৎই বাবলি, বাবলি, কোথায় তুমি? বলে কে যেন ডেকে উঠল, একজন পুরুষের গলা। আমি চমকে উঠলাম, ভয় পেলাম। লোকটা ডাকতে ডাকতে ভেতরে ঢুকে আসবে না তো? বাবলি চাপা গলায় বলল, বাবা। তারপর থার্মোমিটারটা ছোঁ মেরে বিছানা থেকে তুলে নিয়ে ছুট লাগালো। যেতে যেতেই মুখ ফিরিয়ে বলল, কাল আসবো বন্ধু। আমি জ্বর আর তেষ্টায় ইটের বিছানার উপর উথাল পাথাল হয়ে ছটফট করতে লাগলাম, আর মনে মনে একান্তভাবে চাইলাম আজ অন্তত একজন অজানা লোক পথ ভুল করে ঢুকে পড়ুক এই পুরো বাড়িতে, এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু কেউ এলো না। আমি টের পাচ্ছিলাম আমার অমানসিক প্রাণশক্তি অল্প অল্প করে চুইয়ে বেরিয়ে যাচ্ছে। কাল বাবলির সঙ্গে আমার দেখা হবে তো? মনে হলো জ্বরটা আরো শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরছে। ভয় হলো ইটের ওপারে পাতা চাদর আর কম্বল আমার শরীরের আঁচে পুড়ে না যায়। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। না, কেউ এলো না। আর তো আসার কোনো প্রশ্নই নেই। কাল দিনের বেলা যদি আসে, মানুষের মতো আমাদেরও তো একটু ঘুমের প্রয়োজন। কিন্তু একটুও ঘুম আসছিল না। বুঝতেই পারছিলাম আমার হাত পাগুলো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখের ভেতরের জিহ্বা কম্বলের টুকরো হয়ে এসেছে, আর তার সঙ্গে গা গুলোচ্ছে। সেই অবস্থাতেই রাত কেটে গেল। আমি হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হলো আমার এই জ্বরটা আর কোনোদিন সারবে না। আমি শেষের খুব কাছে এসে গিয়েছি। তার সত্ত্বেও আমি বাঁচতে চাইছিলাম। পুরো বাড়িটার ভেতরে হাঁটা চলা করতে লাগলাম। পা দুটো বেঁকে যাওয়ায় হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। একটা পা বাঁশের চাকায় থেঁতলে যাওয়া কুকুরের মতো পা টেনে টেনে হাঁটছিলাম। বাড়ির পাঁচিলের আড়াল থেকে দেখছিলাম কোনো মানুষ অন্তত বাথরুমের জন্য বাড়িটার বাইরে ঠোকে কিনা। উফ, আর পারছি না। একজন মানুষ দরকার, একজন অচেনা মানুষ। তেষ্টায় আমার জিভ পর্যন্ত ছটফট করছে। একবার বাইরে বেরোচ্ছে তো একবারে ভেতরে ঢুকছে সাপের মতো। কিন্তু মানুষ কই? মানুষ? বাড়ির ভেতরে কার্নিশের খাঁচে অনেকগুলো পায়রার বাসা। সাপ, ইঁদুর এইসব আমার চোখে পড়েছে বটে, কিন্তু এগুলো তো কোনো কাজেরই না। আগে একবার এইরকম বিপদে পড়ে তেষ্টার সংকটে আমি একটাও মানুষ জোগাড় করতে পারছিলাম না। তখন মরিয়া হয়ে একটা সাপকে ধরেই কামড় বসিয়েছিলাম, কিন্তু তারপরেই আমার বমি হয়ে গিয়েছিল। কিন্তু পায়রা তো আমি আগে কখনো পরীক্ষা করে দেখিনি। আমি টিকটিকির ক্ষিপ্রতায় দেওয়ালে বেগে উঠতে পারি, কিন্তু এখন সেই সব শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবু কোনো রকমে উঠে গেলাম, পৌঁছে গেলাম কার্নিশের কাছে। আমার হাতটা একটা পয়রার দিকে ছোবল মারল, তারপরেই ওর বকম বকম শেষ। পালক সরিয়ে আমার তেষ্টা পাগল দাঁত কামড় বসালো ওর গলায়। না, তেতো লাগছে, বিশ্রী স্বাদ। আমার বাঁচার অমৃত শরীরে নেই। পায়রাটার দেহ ছুঁড়ে ফেলে দিলাম। দেওয়াল দিয়ে বেয়ে আবার নেমে এলাম। রুমাল দিয়ে মুখ মুছে একটু জল খেয়ে নিলাম। আর ঠিক তখনই মানুষের গন্ধ পেলাম, তার সঙ্গে শব্দ। দেওয়ালের আড়াল থেকে দেখি একটা লোক বাড়ির এলাকায় ঢুকছে। পরনে পায়জামা আর ডুরে শার্ট, কালো চিমড়ে চেহারা। সে যতই রোগাটে চেহারা হোক না কেন, তাতে আমার কাজ চলে যাবে। আমার জিভ
আবার লগলগ করে উঠল। জ্বরে পুড়ে যাওয়া শরীর আরো তেতে উঠল। আমি আড়াল থেকে লোকটার দিকে নজর রাখলাম। বাঘ যেমন হরিণের ওপর নজর রাখে, লোকটা একটা আগাছার ঝোপের দিকে তাক করে দাঁড়ালো। তারপর পায়জামার দড়িটা, বুঝলাম ছোট বাইরে কেস। সুতরাং আমি আড়ালে আড়ালে যতটা পারা যায় লোকটার কাছাকাছি চলে এলাম। একটা বড় থামের আড়ালে দাঁড়িয়ে ওর কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আমার গা পুড়ছিল, মাথা টলছিল, বড় বড় হাঁ করে বাতাস টানতে হচ্ছিল। চোখে মনে হলো যেন ঝাপসা দেখছি। আকাশ মেঘলা, একটু আগেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি নেই, তবে চারপাশ ভেজা। গাছের পাতা বাতাসে অল্প অল্প নড়ছে, আর যেন কাক আর শালিকের ডাক শুনতে পাচ্ছি। লোকটার কাজ শেষ, পায়জামার দড়ি বাঁধছে। এইবার ও কি দূরে ভেজা রাস্তার ধরে কে যেন ছুটতে ছুটতে আসছে ওই বাড়ির দিকে। কে? ভাবলি ওর হাতে ঝোলানো একটা পলি ব্যাগ। আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরের দিকে হাঁটা দিলাম। পেছন দিকে তাকিয়ে দেখি লোকটা বাড়ির চৌহদ্দি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না, আর কোনো আশা নেই। পলকে আমার গলা শুকিয়ে কাঠ, শরীরের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেল। হুমড়ি খেয়ে পড়ে গেলাম মেঝেতে। বাড়িটার মেঝে ভাঙাচোরা, উঁচু নিচু, বটিক প্রিন্টের মতো ফাটল দিয়ে গাছগাছরা চারা বেরিয়ে এসেছে। কোনো কোনো জায়গায় কংক্রিট উধাও হয়ে মাটি বেরিয়ে পড়েছে। রাবিশের টুকরো নানান জায়গায় ছড়ানো। উপুর হয়ে পড়েছিলাম কিছুক্ষণ, তাই আগাছার গন্ধ, মাটির গন্ধ, রাবিশের গন্ধ নাকে এলো। আমার হাত পা থরথর করে কাঁপছিল। কম্বলের জিভটা লাঠির বাড়ি খাওয়া সাপের মতো ছটপট করছিল। কান দিয়ে যেন আগুনের হলকা বেরিয়েছিল। আমি শরীরের সমস্ত শক্তি জড়ো করে বুকে হেঁটে হেঁটে আমার ঘরের দিকে, বিছানার দিকে এগোলাম। বারবার মনে হতে লাগলো খুব জোর বেঁচে গেছি। আর একটু হলেই চন্দ্রমালার কাছে আমার আসল চেহারা ফাঁস হয়ে যেত। আমি যখন হামাগুড়ি দিয়ে আমার ঘরের ভেতরে ঢুকছি, তখনই বাবলির চাপা গলায় ডাক শুনতে পেলাম। আমি কোনো রকমে উঠে বসলাম। ঝাপসা চোখে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে বাবলি। ও বলতে শুরু করলো, এই যে বন্ধু, তোমার চাল নিয়ে এসছি। কিন্তু আমার অবস্থা দেখেই ওর হাত থেকে পলি ব্যাগটা খসে পড়ল। ও ছুটতে চলে এলো আমার পাশে, হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ বড় বড় করে বলল, এ কি হয়েছে তোমার? আমি হাঁপাচ্ছিলাম। বুঝতে পারছিলাম আমার চেহারা নিশ্চয়ই খুব বিভৎস দেখাচ্ছে। তবু মেয়েটা আমার কাছে ছুটে এসেছে, আমাকে ভয় পায়নি। বন্ধু বন্ধু কাঁদো কাঁদো গলায় ডুকরে উঠল মেয়েটা। আমাকে দুহাত জড়িয়ে ধরল। আমিও কাঁপা কাঁপা হাতে বন্ধুকে জাপটে ধরলাম। আমার ভেতরে একটার পর একটা বিস্ফোরণ ঘটে গেল। বাবলি কত নরম, কোমল, নমনীয়, প্রাণ শক্তিতে টইটুম্বুর। এক কথায় বলতে গেলে আমার জীবন। অথচ বাবলি আমার কপালে আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সর্বনাশ, তোমার তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। তোমার জন্য দুটো জ্বরের ট্যাবলেট কিনে এনেছি, এক্ষুনি একটা খেয়ে নাও, দেখবে একদম জ্বর সেরে যাবে। ওষুধ দোকান থেকে বলেছে। ও তাড়াতাড়ি মেঝেতে পড়ে থাকা পলি ব্যাগটার কাছে ছুটে গেল। ব্যস্ত হাতে ব্যাগের ভেতরটা হাতড়াতে লাগলো। আমার শরীরের ভেতরটা আচমকা খিঁচুনি শুরু হলো। আমি চিত হয়ে ছিটকে পড়লাম। বাবলি ছুটে এলো আমার কাছে আর আমার মুখের ওপরে একেবারে ঝুঁকে পড়ল। বন্ধু বন্ধু কান্না কান্না গলায় ডেকে উঠল বাবলি। ঝাপসা চোখে দেখলাম ওর গোলাপি নরম গলা, আমার ঠোঁটের কত কাছে, দাঁতের কত কাছে। একটা নোংরা লোভের ঢেউ উথলে উঠল আমার ভেতরে। আমি মরিয়া হয়ে বাবলিকে এক ঝটকায় দূরে ঠেলে দিলাম। চটপট করে একটা ইঁটের টুকরো তুলে মুখের মধ্যে ঠেসে দিলাম। তারপর আরও কিছু রাবিশের টুকরো প্রাণপণে সেগুলোতে কামড় বসালাম। একবার, দুবার, বারবার। আমি দাঁতকে আর অন্যায় করতে দেব না। ওরা ইট, সিমেন্ট, কাঠ এইসব চিবিয়েই ব্যস্ত থাকুক। বাবলি মেঝেতে পড়ে গিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ফুঁপিয়ে কাঁদছিল। ও আমার কাছে এসে দাঁড়ালো। আমার বেঁকে যাওয়া হাত
পাগলের মতো বাতাস আঁকড়ে ধরতে চাইছিল। আমি বিশাল হাঁ করে বাতাস টানতে চাইছিলাম এই শেষবার। ঠিক তখনই বাবলির এক ফোঁটা চোখের জল আমার হাতের ওপর পড়ল, আর আমার সমস্ত কষ্ট নিমেষে জুড়িয়ে গেল। আহ, মুক্তি, মুক্তি! মৃত্যুর আগের মুহূর্তে আমার কানে এলো কেউ যেন বাবলিকে নাম ধরে বারবার ডেকে চলেছে। তো শেষ হলো আজকেকার গল্প, অনিশ দেবের লেখা উজ্জ্বল অন্ধকার। গল্প পাঠে আমাদের বিশেষভাবে সহায়তা করেছেন বাবলি, প্রিয়া, বৃদ্ধ স্বপন, বাবা শান্তনু এবং গল্প পাঠে রাজদীপ। পরবর্তী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দ্য নাইট অফ চেঞ্জ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।